কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা এয়ারে গিয়ে ফিরেছি স্লিপার কোচে। আজকে সেই ভ্রমণ অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরব। অন্ধকারের মধ্যেই ব্লগটা শুরু করতেছি ভিউয়ার্স। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ঢাকা থেকে সোজা কক্সবাজারের উদ্দেশ্যে যাবেন এয়ারে করে। তো এটাও আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমার হচ্ছে গিয়ে ইয়ারে দ্বিতীয়বারের মতো যাত্রা ডোমেস্টিকে। আমাদের ফ্লাইট সকাল 7টায়। আমরা বিমানবন্দরে চলে যাচ্ছি ভোর 4:30টার দিকেই, যাতে কোনো সমস্যা থাকলে সেটা খুব সহজেই সমাধান করতে পারি। এই এয়ারপোর্ট কত সুখে দুঃখে গল্পে গাথা। কারো মুখে ফুটে হাসি, আবার কারো চোখে থাকে কান্না। আমার সাথে আছে আমার ছোটো ভাই, সে দেখতেই পাচ্ছেন সবার আগে চলে যাচ্ছে। তারও প্রথমে বিমান যুগে কক্সবাজার যাওয়া হচ্ছে। তো আমরা অভ্যন্তরীণ ফ্লাইট যেখান থেকে যাই ওই দিকে চলে যাচ্ছি। যেতে যেতে আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে টিকিট করেছি এবং কত টাকা লেগেছে, সমস্ত কিছুই। আমরা দেখতে দেখতে চলে এসেছি ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে, এবং ওইখানে আমাদের যে টিকিটটা আছে সেটা শো করতে হবে সর্বপ্রথম। তারপরে আমাদেরকে একটি ফিজিক্যালি টিকিট দিয়ে দিব এবং আমরা তখন ভিতরে প্রবেশ করতে পারবো। এসেছিলাম ময়মনসিংহ থেকে। রাত্রে যাপন করেছি আমরা এয়ারপোর্টের আশেপাশেই আশকোনার দিকে একটি আবাসিক হোটেলে। ওইখান থেকে ভোরবেলা উঠেই আমরা রিক্সা যুগে চলে এসেছি এয়ারপোর্টের মেইন গেটে। ওইখানে আমাদেরকে রিক্সা নামিয়ে দেওয়ার পরে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে। ওইখানে এসেই আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে যাব সর্বপ্রথম। বিমানবন্দরের গেটে যে সিকিউরিটি থাকে তাদের কাছে আমরা আমাদের টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপরে চলে যাচ্ছি আমরা লাগেজ এরিয়ার দিকে। একটা মাত্র লাগেজ ছিল আমাদের সাথে, ওইটাকে লাগেজ কনভেয়ার বেল্টে দিয়ে আমরা চলে গেলাম আমাদের ফিজিক্যাল টিকিট সংগ্রহ করার জন্য। তারপরে আমি এসে লাইনে দাঁড়িয়ে গেলাম। আহামরি এত মানুষ হয় না লাইনে, এই তো একজন দুজন থাকবে। আপনি দাঁড়িয়ে থেকে আপনার যে টিকিট কাটার রিসিপ্টটা আছে টিকিট, ওইটা দেখিয়ে কাউন্টার থেকে আপনি আপনার ফিজিক্যাল টিকিটটা সংগ্রহ করে নেবেন। এটার জন্য আপনাদের কোনো এক্সট্রা কোনো কষ্ট পোহাতে হবে না। আপনার টিকিটটা দেখবে কজন আপনার সাথে আছে, ওইটা একটু ভালোভাবে দেখে কাউন্টারে যারা থাকবে তারা আপনাকে খুব সহজেই আপনাকে টিকিটটা দিয়ে দেবে। আপনার ফিজিক্যাল টিকিট নেওয়ার পরেই আমরা মূল গেটে প্রবেশ করব, যেখানে আমাদের লাগেজ থেকে সমস্ত শরীর সার্চ করে ভালোভাবে চেকিং করবে। একবারে জুতোগুলো খুলে তারপরে আমাদেরকে একটি ট্রের মধ্যে দিয়ে নিতে হবে। এই যে আমরা টিকিট করে আমাদের লাগেজটা কনভেয়ার বেল্টে দিয়ে আমরা যেই কয়জন এসেছি সে জানতে চাচ্ছিল, আমি তাদেরকে দেখিয়ে দিলাম এবং ওইখানে আমাদের যে টিকিটটা ছিল সেইটা দেখিয়ে একটু সময়ের ভিতরেই কিন্তু আমাকে ফিজিক্যাল টিকিট দিয়ে দিলেন কাউন্টার থেকে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিজিক্যাল টিকিট। আমরা 3জন যাচ্ছি, আমাদের 3জনের ফিজিক্যাল টিকিট কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি আরেকটি চেকিংয়ের দিকে। ওইখানে যারা বিমানবন্দরের অফিসাররা আছে তারা সুন্দর করে তল্লাশি করবে যে সাথে কী আছে, এবং ওই জায়গাতে গিয়ে আমাদেরকে সমস্ত কিছু খুলতে হবে। আমি যেটা মিন করতেছি, আমার জুতা খুলতে হবে, তারপরে ঘড়ি, মোবাইল, এভরিথিং যা যা আছে সব কিছুই কিন্তু আমাদেরকে একটি ট্রেতে নিতে হবে। এবং ওইখানে মহিলাদের জন্য কিন্তু আলাদাভাবে চেকিং ব্যবস্থা আছে, যেই মহিলা অফিসারের দ্বারা চেকিংটা করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি লাইন, ওইখানে লাইনে দাঁড়িয়েই কিন্তু আমাদের যে ফিজিক্যাল টিকিটটা আছে ওইটা দেখে আমাদেরকে ঢুকতে হবে। তো আমি আস্তে আস্তে করে বলে দিব যে আমরা টিকিটটা কীভাবে কেটেছি আর কতদিন আগে
কেটেছিলাম সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে করে বলে দেব। তো আমরা একবার প্ল্যান করেছিলাম যে আমাদের লাগেজটাকে দিয়ে দিব, আবার সিকিউরিটি অফিসারদেরকে আমাদের যার যার হাতে হাতে টিকিটটা নিয়ে দেখাতে হলো এবং উনি ভালোভাবে চেক করে দেখলেন এবং দেখে ভিতরে প্রবেশ করতে বললেন এবং বলার পরেই কিন্তু মেইন যেই চেকিংটা আছে ওইটা করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে ওইখান থেকে একটা ট্রে নিয়ে নিতে হবে, ওইখানে আমাদের যত গ্যাজেটগুলো আছে সেগুলো রাখতে হবে, ফোন, ঘড়ি, মানি ব্যাগ, এভরিথিং, এবং জুতাগুলো পর্যন্ত খুলে ফেলতে হবে। খুলে একটা একটা করে আমরা ওইগুলোতে রেখে দিলাম। আর রেখে দেওয়ার পর সুন্দর করে স্ক্যানার মেশিন যে আছে ওইটা দিয়ে স্ক্যান করে ওইদিকে চলে যাবে, দেন তারপরে আবার ওইগুলো আমাদেরকে পড়তে হবে। তো এটা চেক হতে হতে আমি বলে দেই, আমরা টিকিটটা সংগ্রহ করেছিলাম হচ্ছে গিয়ে বিকাশ অ্যাপস থেকে, যেইখানে ইজিলি সেটা করা যায়। বিকাশ অ্যাপস থেকে গিয়ে ওইখানে দেখবেন যে ট্রাভেল একটা অপশন আছে, ওই ট্রাভেল থেকে কিসে ট্রাভেল করবেন ওইটা সিলেক্ট করে আপনি কোথায় থেকে কোথায় যাবেন, কতজন প্যাসেঞ্জার আছে তাদের নামগুলো দিয়ে সুন্দর করে এন্ট্রি করে দিয়ে আপনার যত তখনকার প্লেন ভাড়া থাকবে তত অটোমেটিক টাকা থাকতে হবে, সেটা পে হয়ে যাবে, আপনি একটা টিকিট পেয়ে যাবেন। এবং ওইটা নিয়ে আপনার নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে সর্বনিম্ন আপনাকে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। এবং সেটাই কিন্তু আমরা করেছিলাম, যেহেতু আমাদের ফার্স্ট টাইম, আমার সেকেন্ড টাইম, ওদের ফার্স্ট টাইম, তো আমরা একটু আগেই বিমানবন্দরে চলে গিয়েছিলাম এবং সুন্দর করে সেই চেকিংগুলো সম্পূর্ণ করে আমরা ওইখানে বসেছিলাম। এবং সকালে যেহেতু আমরা নাস্তা করে বের হইনি, ওইখানে ঢুকেই কিন্তু আমরা নাস্তাটাও টুকটাকে সেরে নিয়েছিলাম। তো এবার মূল কথায় আসি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের জুতা সহ হাতের যে ব্যাগটা ছিল সেটাও সুন্দর করে খুলে দিয়ে যেই বিমানের স্ক্যানিং মেশিন আছে সেটা দিয়ে স্ক্যান করে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম। আমি একটু ভাব নিতেছিলাম, যেহেতু এটা আমার প্রথম ব্লগ, অনেক ভুল প্রান্তেই হবে, সেটাও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা মূল গেটে ঢুকে পড়েছি এবং ওইখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট টাইম হওয়া না পর্যন্ত। বেসিক্যালি আমরা যখন আমাদের নির্দিষ্ট টাইম হয়ে যাবে তখনই কিন্তু আমরা বোর্ডিং পাস পাবো, আর বোর্ডিং পাস পেলেই কিন্তু আমরা প্লেনে উঠতে পারবো। তো এখানে আমাদের অলমোস্ট 1 আওয়ারের মতো অপেক্ষা করতে হবে, কারণ ফার্স্ট টাইম যেহেতু আমরা একটু আগেই চলে এসেছিলাম, এবং যাতে আমাদের কোনো মিস টিস না হয় সেই বয়ে, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ তো মিস হলে আমার এই টিকিটের প্রাইস আবার নতুন করে কেটে দেন, তারপরে যেতে হবে। তো আমি এখন বলে দিই আমাদের কত টাকা টিকিট পড়ে। আমাদের টিকিট পড়েছিল 7,000 টাকা করে, এটা কিন্তু আপ ডাউন করে। হ্যাঁ, তো আমরা একটু যেহেতু টাইম পেয়েছি সেহেতু বিমানবন্দরের ভিতরে একটু ঘুরতেছিলাম। উপরে একটা সুন্দর এন্ট্রান্স ছিল যেখানে বসে আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম, কারণ যেহেতু 1 ঘন্টা অনেক সময়, সকালে কিছু খেয়ে দেওয়া আসিনি। তো এই যে দেখতে আমাদের টাইম শেষ হয়ে গেল, আমাদের বোর্ডিং পাসের কল চলে আসলো, আমরা চলে গেলাম নির্দিষ্ট বোর্ডিং পাসের দিকে, ইউএস বাংলার। তো ওইখানে গিয়ে আমরা আমাদের টিকিটটা দেখিয়েই কিন্তু বোর্ডিং পাসের যে স্টিকারটা আছে ওইটা সংগ্রহ করে নিলাম। সেই স্টিকারটা নিয়েই কিন্তু আমরা চলে গেলাম নির্দিষ্ট ইউএস বাংলার বাসে। যেহেতু আমরা অনেক মানুষ, তো আমাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট বাস অপেক্ষা করতেছিল, ওইখানে গিয়ে আমরা বসে পড়লাম। এবং বসার সাথে সাথে 5 থেকে 6 মিনিট বসার পরেই কিন্তু সবাই চলে আসলো এবং আস্তে আস্তে করে আমাদের যেই বাসটা আছে সেটা প্লেনের দিকে কিন্তু যেতে শুরু করলো। তো ওইখানে অনেক ধরনের মানুষ ছিল, বাংলাদেশি প্লাস কিছু বিদেশিও ছিল। তো সবারই একটা হয়তোবা কারো কারো প্রথম, কারো কারো বার 5-6 বার হয়ে গিয়েছে তারা ভ্রমণ করতেছিল। তো আমরাও সেখানে, এবং বসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসটি ছেড়ে দিল এবং আমরা বিমানবন্দরের ভিউ দেখতে দেখতে, ওহ কি অসাধারণ! এই বিমানগুলোই কিন্তু আমরা আকাশে উঠতে দেখি তখন কত ছোট লাগে, আর যখন বাস্তবে প্রথম সামনে থেকে দেখি তখন জাস্ট কি বলবো, ওয়াও! তো আমার এটা দ্বিতীয়, দেশের অভ্যন্তরে এখনও পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্যুর হয়নি, দ্বিতীয়বারের মতো আমি বিমান ভ্রমণ করতেছি। এবং আমার সাথে ছোটো ভাই, এবং তো আমার সাথে আমার ওয়াইফ, তার ফর দ্য ফার্স্ট টাইম প্লেন জার্নি। তো সে একেবারে এক্সাইটেড ছিল যে কি হয় না হয়, আর আমি একটু এনজয় করতেছিলাম যে প্লেনগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনালভাবে এক দেশ থেকে আরেক দেশে যায়, সেগুলো তো বিশাল বড়, ওইগুলো দেখতেছিলাম আর তাকে দেখে। তো দেখতে দেখতে আমরা প্লেনের কাছে চলে আসলাম এবং আমরা গাড়ি থেকে নেমে গেলাম। এই যে আজকে আমাদের এই ইউএস বাংলার প্লেনটি হচ্ছে S2
S2 এবং সবাই প্লেনের কাছে এসে ফটো সেশন করা শুরু করে দিল। হয়তো বা কারো সেটা ক্যামেরাবন্দি করতে লাগলো যে ফর দ্য ফার্স্ট টাইম তারা যাচ্ছে, একটু এক্সাইটেড, দেখবে, একটা স্টোরি দিবে, সেটা অন্যরকম একটা ভালো লাগার মুহূর্ত কাজ করে তখন। তো ওইখানে যে নির্দিষ্ট ব্যক্তি থাকে যে টিকিটগুলো চেক দেয় প্লেনে ওঠার আগে, আমরা ওইখানে কিছুক্ষণ ফটো সেশন করার পরে সে ডাকাডাকি শুরু করে দিল তাড়াতাড়ি প্লেনে ওঠার জন্য। তো ওইখানে আমরা ঢুকে আমাদেরকে বলতেছিল যে আপনাদের টিকিটটাই সবার আগে যা দেখতে চাইছিলাম, আপনারা সবাই পিছনে এসেছেন, যেহেতু আমাদের সিটটা একটু সামনের দিকে ছিল। তো আমাদেরকে বলেছিল যে আপনারা যাদের সিট একটু সামনে আছে তারা আগে টিকিটগুলো দেখাবেন। তো আমরা সেটা না করে পিছনে দেখালাম। তো আমাদেরকে ডেঙ্গিয়ে আস্তে আস্তে যেতে হলো। গিয়ে ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু প্লেনটা ছেড়ে দিল। আর হুট করে এত স্পিড হয়, সিট বেল্টগুলো বেঁধে ওইখানে যারা কেবিন ক্রু আছে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিতে লাগলেন যে কিভাবে আমরা ওইগুলো পরব এবং যখন সেফ বা কোনো ইমার্জেন্সি গেটগুলো কিভাবে খুলতে হবে কিছু হলে, সমস্ত কিছু সে আমাদেরকে বুঝিয়ে দিল। এবং দেখতে দেখতে কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু প্লেনটা ছেড়ে দিল এবং হুট করে মনে হয় যে 300 কিলোমিটার বেগে প্লেনটা ছুটতে শুরু করলো এবং উপরের দিকে আমরা এনজয় করতে লাগলাম। দেখতে দেখতে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বিমানের মধ্যে হালকা নাস্তা দিয়ে দিল। আর নাস্তাটার বক্সটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, ইউএস বাংলার লোগো সম্মিলিত। এবং কি আছে সেটার ভিতরে আপনাদেরকে দেখাই, একটু দেখুন। তো আমরা বক্সটি ওপেন করে দেখি যে একটি স্যান্ডউইচ আছে এবং স্যান্ডউইচটিও দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। সাথে আছে একটি ম্যাঙ্গো বার, আর হচ্ছে গিয়ে একটি প্রাণ সস, আর হচ্ছে একটি 250 মিলির পানির বোতল যেটা ফ্রেশ। তো আমরা সেগুলো খেয়ে দিয়ে দেখতে দেখতে আমরা কক্সবাজারের কাছে চলে আসলাম। মাত্র আমাদের ফ্লাইট জার্নি ছিল 45 মিনিটস আপ এবং আমরা দেখতে দেখতে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করছি। আর ওইখান থেকে সমুদ্রের ভিউ দেখে এসেছি, মানুষগুলোকে দেখতে একেবারে পিপিলিকার মতো মনে হয়েছে। আমরাও বিশাল এক্সাইটেড, কখন গিয়ে ওই পানিতে নামবো, বিচে হাঁটাহাঁটি করব এবং আমরা একটু আনন্দ করব, ফুর্তি করব। তো দেখতে দেখতে যখন আমরা আমাদের প্লেনটি সেফলি আলহামদুলিল্লাহ ল্যান্ড করলো, আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু সবাই নেমে গেল। আর আমরা যেহেতু ফ্যামিলি, তো আমরা একটু চাপাচাপি না করে সবার শেষের দিকেই নামলাম আর কি। তো এখন নামার পালা, সবাই নেমে গিয়েছে, আমরা পিছনের দিকে আছি। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আমার ফেস নিয়ে নামতেছি। পিছনে মুরসালিন আছে, মুরসালিনেরও খুব ভালো লাগলো। শীতের সিজনের ব্লগটা দেখুন কতটুকু আয়েলসে, সেই ব্লগটা করেছি সেই 5 ফেব্রুয়ারির দিকে। আর আজকে এসে এডিটিং করতেছি, আপলোড দিব। তো এখন থেকে রেগুলার নিয়ত করে ফেলেছি, যেহেতু অনেক জায়গা ঘোরা হয়, ব্লগ করব এবং এটা একটা প্যাশনও ছিল, বাট করা হয় না। তো এখন করব ইনশাল্লাহ। তো আমরা আস্তে আস্তে করে প্লেন থেকে নেমে গেলাম। প্লেন থেকে নামার পরেও সবাই ফটো সেশনে ব্যস্ত ছিল এবং আমাদেরকে নিষেধ করছিল, ওই যে অনেকে চলে যাচ্ছে প্লেনের নিচে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, যেটা পরবর্তীতে এইখানে যারা অফিসাররা আছে তারা এসে নিষেধ করতে লাগলো। ওই যে একটা নির্দিষ্ট এরিয়া দেওয়া আছে, ওইটার ভিতরে না যেতেও বললো এবং তাদেরকে এসে তাড়িয়ে দিচ্ছে যে ওইখানে যান, ওইখানে কেন যাচ্ছেন। আসলেই তো এটা অনেক সেফটি ইস্যু থাকে। তো আমরা ওইখানে একটু ফটো সেশন করে দেন তারপরে আমরা কক্সবাজার এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি এবং ওই যে লাগেজ আসছে, ওইখানে আমাদের একটি লাগেজ আছে, ওইটাকে আমাদেরকে নিতে হবে। ওইখানে এনেই সেটা রেখে দিবে এবং যার যার লাগেজ যার যার মিলিয়ে নিয়ে নিতে হবে। এবং বাহির থেকে আপনার যে হাতে লাগেজের টোকেনটা আছে ওইটা এবং লাগেজের মধ্যে একটা লাগানো টোকেন আছে, ওইটা মিলিয়ে দেন তারপরে আপনাকে বের করবে, যাতে করে অন্য কারো লাগেজ আপনি নিয়ে যান আর কি। লাগেজ চলে এসেছে এবং ওইখান থেকে নির্দিষ্ট ব্যক্তিদেরকে বলতে হচ্ছে যে আপনার কোনটা লাগেজ। আর ওইখান দিয়ে আরও প্লেন যেগুলো কক্সবাজার থেকে ঢাকা যাবে ওইগুলোকে রিফুয়েলিং করা হচ্ছে। এবং আমরা এই তো বের হয়ে গেলাম কক্সবাজার এয়ারপোর্ট থেকে এবং একটি টমটম ধরে চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল আমাদের আগে থেকে বুকিং করা ছিল না, আগে থেকে করিও না, যে এত লাক্সারিয়াস হোটেলে থাকবো না, তো সেই জন্য আগে থেকে বুক দেইনি। আমরা একটু মিড রেঞ্জ টাইপের হোটেলে থাকবো এবং সেটা একেবারে বিচের পাশে, ডলফিন মোড় বলে ওইটাকে। আসলে ওইটা ডলফিন না, হাঙ্গর মোড় থেকে হয়ে গেল ডলফিন মোড়। মুরসালিন সামনে, আমরা পিছনে বসে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ডলফিন মোড়ের দিকে। এবং ওইখানে গিয়ে আমার এক ফ্রেন্ড আছে, সে আসবে, সে এসে আগে থেকে ওইখানের লোকাল, সে আমাদেরকে হোটেলটা বুক করে দিবে।
এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি ডলফিন মোড়, এর বা সাইডে হচ্ছে গিয়ে হোটেলটা, সেটা মোটামুটি প্রাইজের মধ্যে আর কি থাকা যায়, 2 রাত 5-6 হাজার টাকার মধ্যে হয়ে যায় আর কি। আর অন্য হোটেলগুলো তো 1 রাত পার নাইটের জন্যই 20K এরকম নিয়ে নিবে। তো আমরা ডলফিন মোড়ে এসে নেমে গেলাম, নেমে ওই যে হোটেলটা দেখা যাচ্ছে সামনে, তো হোটেলের আর ভিডিও করা হয়নি, আমরা বিরাট ক্লান্ত ছিলাম। ওইখানে এসে আমরা লাগেজগুলো রেখে আমরা জাস্ট একটু বিচে চলে আসলাম। বিচে এসে রাতের ভিউ জাস্ট অসাধারণ, সাগরের ঢেউয়ের কলতালি একেবারে মন যেন জুড়িয়ে যাচ্ছে। আমরা তখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা বৈশাখী রেস্টুরেন্টের দিকে যাচ্ছি রাতের খাবারটা খাবো বলে। আমরা এর মধ্যে ঘুরে ফেলেছি সুগন্ধা বিচ, তারপরে হচ্ছে গিয়ে লাবণী বিচ, ওইগুলো ঘুরে টুরে আমরা চলে এসেছি রাতের খাবার দাবারটা খাওয়ার জন্য। বৈশাখী হোটেলটা মিডিয়াম প্রাইজের মধ্যে জাস্ট ওয়াও লেভেলের খাবার দাবার দিই। তো আমরা আস্তে আস্তে করে ঢুকে পড়ছি খাবারটা খাওয়ার জন্য। তো আমরা ঢুকে বসে পড়লাম একটা কি টেবিল নিয়ে। তো আমাদের আগে থেকে এখানে একজন ওয়েটার পরিচিত ছিল, যেহেতু আমি আর আগের বারে এসেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে ট্যুর দেওয়ার জন্য, তখন আমরা এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম। আমাদের এই ট্যুরের জাস্ট 2 থেকে 3 মাস আগে ওইখানে এসে আমরা খাবারের মেনু দেখে আজকে কি কি খাবো সেটা অর্ডার করতেছিলাম। তাদেরকেও বলতেছিলাম তোমাদের কি পছন্দ, তারা বললো মিডিয়ামের মধ্যে মিড রেঞ্জের মধ্যে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় এখানে। দেখি কি কেরা ভাবছি তো কি মেজবানি খেতে মেজবানি লাগে আলাদা। একটু বসার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আস্তে আস্তে করে আমাদের খাবার দাবার চলে আসতে লাগলো। তো ওইখানে ভাত আনলিমিটেড এক একটা প্যাকেজের সাথে যা খেতে পারেন। তো আমরা বিভিন্ন প্যাকেজ আছে একসাথে ওইগুলো খাই বা মাঝে মাঝে অন্যটাও খাই। তো দেখতে দেখতে একটা সবজি চলে আসলো, এটা যেই প্যাকেজটা নিয়েছি ওইটার মধ্যে একেবারে ইনক্লুডেড। সালাদ চলে আসলো, পানি চলে আসলো, আস্তে আস্তে করে অন্যগুলো আসতেছে। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, এই হোটেলের ডালটা যে একবার খেয়েছে সে ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবে, এত মজা। আমরা আজকে অর্ডার করেছিলাম চিংড়ি মাছের সাথে একটা প্যাকেজ ছিল, চিংড়ি মাছ, তারপরে মুরগি, তারপরে গরুর কালাভুনা, ওইগুলোই। তো ওইগুলো দিয়ে ভরপেট আমরা রাতের খাবার দাবার খেয়ে আমরা সুন্দর করে একেবারে পেট ভরে খেয়েছি আমরা, আর খাওয়ার মনে হয় না যে জায়গা আছে। তারপরে এই যে একটু একটু করে কাঁচামরিচে কামড় দিচ্ছি, আর হচ্ছে গিয়ে সবজি দিয়ে ভাত খাচ্ছি, কাঁচামরিচটা লবণে নিচ্ছি, সবাই জাস্ট এনজয় করে খাবার দাবার খেয়েছি আমরা, বলার বাহিরে। একেবারে বিল আমরা 3 জনে খেয়ে 800-900 টাকা এরকম হয়েছিল, মনে নেই যেহেতু ব্লগটা অনেক আগের ছিল। একটা কথা আছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমরা খাবার দাবার শেষ করে বসে আছি, কত টাকা বিল হলো সেটার অপেক্ষা করতেছি, এবং বিল টিল পে করে আমরা হোটেল থেকে বের হয়ে যাব। বের যাওয়ার মধ্যেই তাদের একটা বারবিকিউ কর্নার আছে, ফিশ বারবিকিউ, ওইটা আমরা দেখতেছিলাম যে আজকে তো আমাদের আর পেটে জায়গা নেই, পরের দিন নেক্সট ট্রাই করে দেখব যে এটা খাওয়া যায় কি না। তো তার সাথে একটু কথা বলতেছিলাম আর ফিশগুলো আমরা দেখতেছিলাম। তো এই তো করে আমরা হোটেলে গিয়ে ঘুম দিয়ে পরের দিনের প্ল্যানে আমরা বের হয়ে গিয়েছি। রাতে আর যা যা করেছি দেখানো হলো না, কারণ খুব ক্লান্ত ছিলাম, সোজা গিয়েই ঘুম দিয়ে দিয়েছি। তো সকালবেলা আমরা বের হয়ে গিয়েছি, আমরা আজকে একটু মেরিন ড্রাইভের দিকে যাব। তো যাওয়ার আগে আমরা দেখতেছিলাম যে কোনো মার্কেট খোলা আছে কি না, কারণ আমার ওয়াইফের কিছু জিনিসপাতি কেনার ছিল, তো সেইগুলো ঢাকা থেকে কিনতে পারি নাই। তো ওইগুলো হালকা পাতলা কিছু কিনে আমরা চলে যাচ্ছি আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করার জন্য, কারণ আমরা যেহেতু মেরিন ড্রাইভে যাব, ওইখানে সকালের নাস্তা না করে গেলে রাস্তায় ভালো হোটেল আছে কিন্তু আমরা ওইখান থেকে সেরে যেতে চাচ্ছিলাম। তো আমরা সকালে হালকা পাতলা খাবো, তো সেই জন্য আমরা পানশির দিকে চলে গেলাম। হ্যাঁ, পানশিতে গিয়ে আমরা অর্ডার করে ফেললাম, আমরা পরোটা, ডাল, সিম্পলভাবে আমরা সকালের নাস্তাটা শেষ করব আর কি। যেহেতু আমাদের ট্রিপটা একটা মিড রেঞ্জের ট্রিপ হবে, এত লাক্সারিয়াস না, প্লেনে এসেছি, যাব আবার স্লিপার কোচে, তো সেটাই আজকে দেখাচ্ছি আর কি। তো এইখানে এসে আমরা এই রেস্টুরেন্টগুলো একেবারে সবসময় ভরপুর থাকে, কোনো সিট ফাঁকা থাকে না। আমাদের একটু সময় মনে হয় দাঁড়াতে হয়েছিল, তাদের হাতটা ধুয়ে তারপরে চলে গেল। আমরা ওইখানে বসে বললাম যে একটা মেনু দিয়ে দিল, আমরা মেনুটা দেখতেছিলাম কি খাওয়া যায়। তো আমরা প্ল্যান করে এসেছি যে সকালে পরোটা খাবো।
দেন তারপরে মেনুটা দেখে আমরা অর্ডার করতে লাগলাম এবং অর্ডার করা শেষ একটু সময়ের ভিতরেই কিন্তু আমাদের খাবার চলে আসলো। তো আমরা খাবারে ডাল এবং পরোটা নিয়েছি, যেহেতু আমরা একটা সিম্পল খাবার খাবো, দুপুরে ভালোভাবে ভাত খাবো, সেজন্য একটু ভালো করে একটু ভারী খাবার খাইনি। তো পরোটা খেয়ে দিয়ে আমরা ওইখান থেকে বিল পে করে 100-200 টাকার মধ্যে বিল হয়েছিল। তো এটাই খেয়ে দিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। সরি, 370 টাকা বিল হয়েছিল, 100-200 টাকা নয়, 370 সিম্পল নাস্তাতেই। তো আচ্ছা ঠিক আছে, আমরা ওইগুলো করে খাবার দাবার খেয়ে দিয়ে আমরা মেরিন ড্রাইভে বের হয়ে গেলাম। তো মেরিন ড্রাইভে আমরা সিম্পলি নিয়েছি হচ্ছে গিয়ে একটা সিএনজি করে আমরা যাব, যেহেতু আমরা 3 জন একটা সিএনজি রিজার্ভ করেছি, আমরা চাঁদের গাড়ি নেইনি বা মোটর সাইকেলেও যাব না। তো ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। এইখানে একটা কথা বলি আমি আপনাদেরকে, পাশে সাগর আর ওই পাশে হচ্ছে গিয়ে পাহাড়, জাস্ট মধ্যখান দিয়ে রাস্তা, জাস্ট নেক্সট লেভেলের ভিউ বাই লিটারেলি জাস্ট নেক্সট লেভেলের ভিউ। একেবারে মনটা যেন জুড়িয়ে যায়। ওই দিক দিয়ে পাহাড়ের হচ্ছে গিয়ে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, আর পাশেই হচ্ছে গিয়ে সমুদ্র ঢেউ গর্জনে যেন কি বলবো, গান বলে বলে যেতে ইচ্ছা করতেছিল এবং পুরোটো রাস্তা আমরা এনজয় করে করে যাচ্ছিলাম। তারপরে সিএনজিটা একটি জায়গায় এসে রাখলো, ওই জায়গাটার নাম মনে পড়তেছে না। তো ওইখানে এসে আরও কিছু কেনার বাকি ছিল, ওইটা দেখতেছিল যে পাই কিনা, কারণ কক্সবাজারে ম্যাক্সিমাম মার্কেটই তখন বন্ধ ছিল আমরা যখন বের হয়ে গিয়েছিলাম। তো ওইখান থেকে কিনে দিনে আবার আমরা চলে যাচ্ছি আমাদের সিএনজির দিকে। ওইখানে প্রায় আমরা হাফ অ্যান আওয়ারের মতো লেট করেছি এবং পাশেই একটি সুন্দর স্পট আছে উপরের দিকে, এটাকে হিমচরি ডাকে মেবি, হিমচরি। হ্যাঁ, হিমচরিতে আমরা এসে একটু অপেক্ষা ওয়েট করে আমরা আমাদের কেনাকাটাটা শেষ করে আবার চলে যাচ্ছি সিএনজির দিকে এবং সিএনজিতে গিয়ে ঢুকে পড়লাম এবং ওইখান দিয়ে দেখুন কত ধরনের গাড়ি যাচ্ছে। তো আমরা চলে গেলাম, তারপরে আবার সিএনজিতে উঠে আমরা চলতে লাগলাম এবং এখন আমি পিছনের দিকে বসেছি, ভিডিও করব, মুরসালিনে ভিডিও করবে সামনে থেকে। তারপরে আমরা সামনে যে আজকের ডেস্টিনেশন ওইটাতে চলে যাব এবং ওইখান দিয়ে রাস্তার কাজবাজ হচ্ছে, যার জন্য একটু ওইখান থেকে গোসল টোসল সেরে আমি গোসল করেছি, মুরসালিন গোসল করেছে, আর কাউকে এখানে নামতে দেখি নাই। ওইখানে গোসল টোসল করে আমরা চলে আসছি হচ্ছে কি ইনানি বিচে এসে আমরা এখন একটু গাড়ি রাইড করব। গাড়ি রাইড হচ্ছে গিয়ে কাঁকড়া বিচ পর্যন্ত নেই 300 টাকা, আর হাফ পর্যন্ত নেই হচ্ছে গিয়ে 150 টাকা। তো আমরা 150 টাকা রাইডটাই নিয়েছি, যেহেতু আমরা কাঁকড়া বিচে যাবো না ওইখানে। তো আমরা ওইখানে এক জায়গাতে গিয়ে একটু সময় স্পেন্ড করলাম। তো ওই জায়গাতে গাড়ি চালিয়ে মুরসালিন একবার গাড়ি চালাচ্ছে, আমি চালাচ্ছি। ওই একেবারে বিচের পাড় দিয়ে গাড়ি চালিয়ে আমরা এসে নেমে পড়লাম এবং নেমে ওইখান থেকে আমরা এনজয় করে আবার হোটেলের দিকে ব্যাক করে আবার বিচের দিকে ঘুরলাম। দেন তারপরে আজকের এই কক্সবাজার ব্লগসটা এতটুকুই আমরা রেকর্ড করেছি, আর বেশি করি নাই। নিয়মিত ব্লগস এখন থেকে পেয়ে যাবেন একদম প্রফেশনালিভাবে। তো এই ব্লগের ভুলভ্রান্তি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর মুরসালিন এইখানে একটু ভাব নিতেছিল যে ভাই কয়েকটা ছবি টবি তুলে দেই। তো তারপরে এসে আমরা রাতের খাবার দাবার খেয়ে
আমরা হোটেলে চলে গেলাম এবং ওইখানে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এর পরের দিন আবার আমরা চলে যাব বিকালের দিকে। তারপরে চলে গিয়ে ঘুমিয়ে টুমে আমরা পরের দিন সকালের ভিউ এটা দেখাচ্ছি যে সকালে নাস্তা করে ফেলতেছি, আমাদের 12টার দিকে গাড়ি, হ্যাঁ আমরা স্লিপার কোচে যাব, একেবারে আমাদের গন্তব্যে চলে যাব গাজীপুর, তারপরে ওইখান থেকে ময়মনসিংহ যাব। তো সকালের খাবার দাবার খেয়ে নিচ্ছি আমরা, একটু বিচে ঘুরে দেন তারপরে চলে যাব। নেক্সট লেভেলের একটা ট্যুর ছিল এবং বাজেট ট্রিপে হয়ে গিয়েছিল। আমরা 3 জন ট্যুরটা কমপ্লিট করে এসেছিলাম, হোটেল টোটেল প্লেন ভাড়া এভরিথিং সব কিছু নিয়ে এই তো 50-এর কাছাকাছি হবে, 40+ আর কি হয়েছিল খরচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।